হুম শুরুতেই একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন, বিশাল মহাসাগরে একটা জাহাজ নতুন যাত্রায় বেরিয়েছেন। হুম এখন জাহাজের দিক নির্দেশনার জন্য তো একটা রাডার থাকে, তাই না? হুম কিন্তু একবার ভাবুন তো, ওই জাহাজের রাডার বা ন্যাভিগেশন সিস্টেম যদি বছরে মাত্র একবার আপডেট হয়, তাহলে কি হবে? সেটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার হবে। মানে ভুল পথে গেলে বোঝার কোনো উপায়ই থাকবে না। একদম তাই। দিনের পর দিন সেই জাহাজ এগোতে থাকবে, আর হঠাৎ যখন বিশাল কোনো আইসবার্গের মুখোমুখি হবে, তখন রুট পরিবর্তন করার মতো আর কোনো সময় বা সুযোগই থাকবে না। ধাক্কা খাওয়াটাই তখন একমাত্র নিয়তি। হুম বেশ চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আমাদের প্রথাগত একাডেমিক জীবন বা পড়াশোনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কিন্তু ঠিক এই পুরনো রাডারের মতোই কাজ করে। হ্যাঁ, মানে বছরের শুরুতে আমরা একটা বিশাল লক্ষ্য নির্ধারণ করি, আর বছর শেষে ডিসেম্বরে গিয়ে দেখি গন্তব্যের ধারে কাছেও পৌঁছানো সম্ভব হয়নি। আসলে আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই সমস্যাটারই একটা যুগান্তকারী সমাধান খোঁজার চেষ্টা করব। রাইট। আমাদের মূল লক্ষ্য হল ব্রায়ান মোরান এবং মাইকেল লেনিংটনের লেখা দ্য 12-উইক ইয়ার বইটা, আর এর সাথে আলী আবদাল ও টিম হিলের মতো জনপ্রিয় ক্রিয়েটরদের বিশ্লেষণগুলো নিয়ে কথা বলা। হ্যাঁ, আর মূল ফোকাস থাকবে কিভাবে দীর্ঘ এবং অত্যন্ত জটিল একাডেমিক প্রজেক্টগুলোকে ১২ সপ্তাহের একটা চক্র বা সাইকেলের মাধ্যমে খুব সহজেই সামলানো যায়। কারণ আজকের দিনে আমাদের শ্রোতাদের জন্য, মানে যারা নতুন কিছু শিখতে প্রচণ্ড আগ্রহী, তাদের এই বিষয়গুলো জানা খুব দরকার। অবশ্যই, কারণ বর্তমান সময়ে আমরা তথ্যের এক বিশাল পাহাড়ে বাস করছি। ইনফরমেশন ওভারলোড বা অতিরিক্ত তথ্যের চাপে পড়ে শিক্ষার্থীরা প্রায়শই খেই হারিয়ে ফেলে। কোনটা রেখে কোনটা পড়বে সেই চিন্তাতেই অর্ধেক সময় পার হয়ে যায়। একদম। তাই এই আলোচনাটি মূলত সেই তথ্যের পাহাড় থেকে বেছে সঠিক পদ্ধতি ব্যবহার করে একাডেমিক জীবনে সাফল্য আনার একটা বিজ্ঞানভিত্তিক রূপরেখা। এটা শুধু ঘন্টার পর ঘন্টা একটানা কাজ করার বিষয় নয়, বুঝলেন, বরং সঠিক কাজগুলো সঠিক সময়ে করার মনস্তত্ত্ব। আর ঠিক এই মনস্তত্ত্বের জায়গাতেই এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ লেগেছে। মানে স্কুল বা বিশ্ববিদ্যালয়ে সাধারণত পুরো ১ বছরের বা ধরুন ৬ মাসের সেমিস্টারের লক্ষ্য নির্ধারণ করা হয়। হ্যাঁ, সেটাই তো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। জানুয়ারিতে যখন ক্লাস শুরু হয় তখন মনে হয় যে আরে এখনও তো অনেক মাস বাকি, কিন্তু সেমিস্টারের শেষে গিয়ে দেখা যায় পড়ার পাহাড় জমে আছে আর সময় একেবারেই নেই। এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা ফাঁদ, এর পেছনে কিন্তু একটা খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ আছে। তাই নাকি? সেটা কি? একে বলা হয় পার্কিনসন্স ল। এই নিয়মটার মূল কথা হল, কোনো একটা কাজ শেষ করার জন্য আপনার হাতে যে পরিমাণ সময় বরাদ্দ থাকবে, সেই কাজটা ঠিক ততটা সময় জুড়েই বিস্তৃত হতে থাকবে। ও আচ্ছা, তার মানে কাজ কম হলেও সময় বেশি থাকলে আমরা অযথাই দেরি করি। হ্যাঁ, মানে এর অর্থ এই নয় যে মানুষ শুধু অলসতা করে, বরং আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই ওই কাজের জন্য প্রয়োজনীয় এনার্জি বা শক্তি দীর্ঘ সময়ের ওপর ভাগ করে দেয়। বুঝতে পারছি। ধরুন, কোনো অ্যাসাইনমেন্টের জন্য যদি ৩ মাস সময় দেয়া হয়, তবে মস্তিষ্ক সেই কাজের পেছনের যে আর্জেন্সি বা তাগিদ, সেটা কমিয়ে দেয়। আলী আবদাল তার ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে যখন ডেডলাইন অনেক দূরে থাকে, তখন প্রতিদিন কাজ করার জন্য যে পরিমাণ ডোপামিন বা উদ্দীপনার প্রয়োজন হয়, মস্তিষ্ক তা নিঃসরণ করে না। তার মানে অনেক দূরের একটা ডেডলাইন হলো কোনো বিলাসবহুল বুফে রেস্তোরাঁর মতো। বুফে রেস্তোরাঁ মানে বুফেতে মানুষ যেমন আরাম করে ঘন্টার পর ঘন্টা ধরে ধীরে ধীরে খায়, দূরে ডেডলাইন থাকলেও মানুষ সেভাবেই কাজ করে। কিন্তু ডেডলাইন যদি খুব কাছে চলে আসে, তবে সেটা অনেকটা ১০ মিনিটের ইটিং কম্পিটিশন বা খাওয়ার প্রতিযোগিতার মতো হয়ে যায়। হ্যাঁ, দারুণ একটা রূপক দিয়েছেন। তখন কিন্তু আড্ডা দেওয়ার বা ফোন চেক করার কোনো সময় থাকে না, পুরো মনোযোগ থাকে শুধু কাজের দিকে, তাই না? একদম নিখুঁত উদাহরণ। আর এই আর্জেন্সি বা তাগিদ তৈরি করার জন্যই মূলত ওই বইটিতে ১২ সপ্তাহের চক্রের কথা বলা হয়েছে। তবে এই ধারণার উৎপত্তি কিন্তু সাধারণ মানুষের টেবিল থেকে হয়নি। তাহলে কোথা থেকে এসেছে? ৭০ দশকের দিকে অলিম্পিক অ্যাথলেটদের প্রশিক্ষণে প্রথম পিরিয়ডাইজেশন নামের একটি কৌশল ব্যবহার করা শুরু হয়। পিরিয়ডাইজেশন? হ্যাঁ, আগে অ্যাথলেটরা বছরের পর বছর ধরে একই সাথে স্ট্যামিনা, শক্তি এবং গতির অনুশীলন করত, যার ফলে তাদের উন্নতি একটা পর্যায়ে গিয়ে আটকে যেত। পিরিয়ডাইজেশনের মাধ্যমে তারা পুরো বছরকে ছোট ছোট ব্লকে ভাগ করে নেয়। আচ্ছা, মানে সব একসাথে না করে আলাদা করা। ঠিক,
হয়তো প্রথম 4 থেকে 6 সপ্তাহ শুধু শারীরিক শক্তির ওপর ফোকাস করা হলো, এর পরের ব্লকটি শুধু গতির জন্য। দ্য 12-উইক ইয়ার ঠিক এই কৌশলটিকেই দৈনন্দিন জীবনে নিয়ে এসেছে। এখানে 1 বছর মানে 12 মাস নয়, বরং 1 বছর মানে মাত্র 12 সপ্তাহ। এই জায়গাতে আমার একটা খটকা লাগছে আসলে। কি রকম খটকা? মানে শিক্ষার্থীদের জীবন তো এমনিতেই অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট আর প্রেজেন্টেশনের চাপে জর্জরিত থাকে। 12 সপ্তাহের এই মানসিকতা কি একজন শিক্ষার্থীর জন্য অতিরিক্ত মানসিক চাপের সৃষ্টি করবে না? এটা অনেকেই ভাবতে পারে। মানে এটা কি এক ধরনের ক্ষতিকর হাসল কালচার বা সারাক্ষণ শুধু কাজ আর কাজ করার মানসিকতার জন্ম দেয় না? এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সময় কমিয়ে দেওয়া মানেই তো চাপ বাড়িয়ে দেওয়া, কিন্তু এর ভেতরের বিজ্ঞানটা আসলে ভিন্ন। ভিন্ন কিভাবে? এটা হাসল কালচার নয়, বরং এটি কাজের প্রতি একটি স্বাস্থ্যকর তাগিদ তৈরি করে। একটু ভেবে দেখুন, 1 বছরের পরিকল্পনায় আমরা কিন্তু প্রচুর সময় নষ্ট করি এবং শেষের দিকে গিয়ে অসম্ভব মানসিক চাপের শিকার হই। হ্যাঁ, সেটা তো হয়। ডিসেম্বরে গিয়ে মনে হয় সব শেষ। ঠিক, কিন্তু 12 সপ্তাহের পরিকল্পনায় প্রতিটি সপ্তাহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ফলে কাজগুলো জমতে পারে না। আর এর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সুবিধাটা কি জানেন? কি? যদি কোনো কারণে একটি 12 সপ্তাহের চক্র খারাপ যায় বা লক্ষ্য অর্জিত না হয়, তবে নতুন করে শুরু করার জন্য পুরো 1 বছর অপেক্ষা করতে হয় না। ও, রাইট। হ্যাঁ, মাত্র কয়েক সপ্তাহ পরে আরেকটি নতুন চক্র শুরু করার সুযোগ থাকে। ফলে আমার পুরো বছরটা নষ্ট হয়ে গেল, এই ভয়াবহ হতাশা থেকে মুক্তি পাওয়া যায়। দারুণ একটা পয়েন্ট বলেছেন। অর্থাৎ কাজের সময়সীমা ছোট করে আনা হলো, কিন্তু ধরুন একটা বিশাল রিসার্চ পেপার বা থিসিস পেপার দেখলে তো এমনিতেই ভয় লাগে। তা তো লাগেই। ডেডলাইন কাছে আনলেই কি সেই ভয় কেটে যাবে? মানে ওই কঠিন কাজগুলো শুরু করার জন্য ভেতরের আসল তাগিদটা কোথা থেকে আসবে? এখানেই এক্সিকিউশন বা বাস্তবায়নের মূল বাধাটি লুকিয়ে আছে। জটিল প্রজেক্ট দেখলে ভয় পাওয়া মানুষের খুব স্বাভাবিক প্রবৃত্তি, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় কমফর্ট বা আরামদায়ক অবস্থায় থাকতে চায়। মানে আমরা স্বভাবতই একটু আরামপ্রিয়। হ্যাঁ, আলী আবদাল তার ভিডিওতে চমৎকার একটি তথ্য তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে ডায়েট এবং ফিটনেস নিয়ে তো হাজার হাজার বই আছে, তাই না? এটি একটি $60 বিলিয়ন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সবাই জানে কিভাবে ওজন কমাতে হয়। ঠিক বলেছেন, সবাই জানে। তবুও অনেকেই ফিট থাকতে পারেন না, কারণ হাই পারফর্মারদের সাথে অন্যদের মূল পার্থক্য জ্ঞান বা ইনফরমেশন নয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এক্সিকিউশন। আর এই এক্সিকিউশন নিশ্চিত করতে হলে একটি শক্তিশালী ভবিষ্যতের রূপরেখা বা ইমোশনাল ভিশন প্রয়োজন। এই ইমোশনাল ভিশন বা আবেগের সাথে লক্ষ্যের সংযোগটা আসলে কিভাবে কাজ করে? মানে এটা কি শুধু নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বিষয়? একেবারেই না। এর পেছনে সুস্পষ্ট স্নায়বিক বা নিউরোলজিক্যাল ব্যাখ্যা আছে। আচ্ছা। টিম হিলের ভিডিওতে দেখানো হয়েছে বিজ্ঞানীরা কিভাবে এই বিষয়টি প্রমাণ করেছেন। যখন কেউ একটি ইতিবাচক এবং শক্তিশালী ভবিষ্যতের কথা চিন্তা করে, যেমন ধরুন এই প্রজেক্টটি শেষ হলে একটি বড় স্কলারশিপ পাওয়া যাবে, তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স, এটার কাজ কি? এই অংশটি লক্ষ্যভিত্তিক কাজ এবং সিদ্ধান্ত নেওয়ার সাথে যুক্ত। শুধু তাই নয়, এর ফলে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে মস্তিষ্কের গঠনগত পরিবর্তন শুরু হয়। দাঁড়ান, সত্যি? মানে শুধু ভবিষ্যতের কথা ভাবলেই মস্তিষ্কের গঠন বদলাতে শুরু করে? হ্যাঁ, বারবার নিজের স্বপ্নের কথা ভাবলে মস্তিষ্ক নতুন নিউরাল পথওয়ে তৈরি করে, যার ফলে ওই অস্বস্তিকর বা কঠিন কাজগুলো ধীরে ধীরে অনেক বেশি পরিচিত এবং সহজ মনে হতে থাকে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। তার মানে পড়ালেখা করা উচিত ভেবে পড়তে বসাটা হলো অনেকটা জোর করে তেতো কোনো সবজি বা ধরুন ব্রকোলি খাওয়ার মতো, মুখ বিকৃত করে কোনো মতে গিলা। হ্যাঁ, হা, একদম। কিন্তু আমি এই প্রজেক্ট শেষ করে আমার স্বপ্নের স্কলারশিপ পাবো, এই ইমোশনাল ভিশন নিয়ে পড়াটা হলো ব্রকোলি খেয়ে অলিম্পিকে গোল্ড মেডেল জেতার মতো। দারুণ বলেছেন। তখন ব্রকোলিকেও আর তেতো মনে হয় না, কারণ চোখের সামনে একটা বড় অর্জন ভাসছে। মানে একাডেমিক লক্ষ্যের সাথে নিজের স্বপ্নের আবেগিক সংযোগ না থাকলে মানুষ খুব দ্রুত হাল ছেড়ে দেয়। ব্রোকলি এবং অলিম্পিকের এই উদাহরণটা দিয়ে পুরো মেকানিজমটা খুব সহজেই বোঝা যায়। বইটিতেও জোর দিয়ে বলা হয়েছে যে ভিশন বা রূপকল্প হল যে কোনো হাই পারফরম্যান্সের শুরু। আগে মানসিকভাবে কোনো কিছু সৃষ্টি করতে হয়,
তারপর বাস্তবে তার রূপায়ণ ঘটে। যখন কোনো শিক্ষার্থীর কাছে তার ভিশন একেবারে পরিষ্কার থাকে, তখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার তাৎক্ষণিক আরামের চেয়ে নিজের ওই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার তাগিদটা স্নায়বিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। মোটিভেশন বা অনুপ্রেরণার এই বিজ্ঞানটা তো পরিষ্কার হলো, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র অনুপ্রেরণা দিয়ে তো আর 10,000 শব্দের একটা থিসিস পেপার লেখা যায় না। না, তা তো যাই না। এই বড় স্বপ্ন বা ভিশনটাকে প্রতিদিনের রুটিনে, মানে ধরুন মঙ্গলবার সকালের একটা সাধারণ দিনে কিভাবে কাজে লাগানো যায়? সেই শূন্যস্থান পূরণ করার জন্যই প্রয়োজন উইকলি প্ল্যান বা সাপ্তাহিক পরিকল্পনার কাঠামো। মানে ওই টু ডু লিস্টের মতো কিছু? না, এখানেই পার্থক্য। অনেকেই প্রতিদিন সকালে উঠে একটি লম্বা টু ডু লিস্ট বা কাজের তালিকা তৈরি করেন, যা দিন শেষে হতাশা ছাড়া আর কিছুই দেয় না। 12 সপ্তাহের পদ্ধতিতে উইকলি প্ল্যান কোনো সাধারণ টু ডু লিস্ট নয়। তাহলে এটা কি? এটি হল 12 সপ্তাহের বড় লক্ষ্যটির একটি কৌশলগত বা ট্যাকটিক্যাল বিভাজন। বড় লক্ষ্যকে ভেঙে প্রতিদিনের নির্দিষ্ট পদক্ষেপে পরিণত করতে হবে। একটু নির্দিষ্ট করে যদি বলা যায়, এই ট্যাকটিক্যাল বিভাজনটা বাস্তবে দেখতে কেমন হয়? ধরুন 12 সপ্তাহের মূল লক্ষ্য হল একটি বিশাল রিসার্চ পেপার শেষ করা। এখন সাপ্তাহিক প্ল্যানে রিসার্চ পেপার শেষ করা বা পড়াশোনা করা এমন অস্পষ্ট কথা লেখা থাকবে না। আচ্ছা, তাহলে কি লেখা থাকবে? সেখানে লেখা থাকবে নির্দিষ্ট ট্যাকটিক্স, যেমন এই সপ্তাহে লিটারেচার রিভিউয়ের জন্য 5টি নির্দিষ্ট জার্নাল পেপার পড়া হবে, অথবা মঙ্গলবার ডেটা অ্যানালাইসিসের প্রথম অংশটি শেষ করা হবে। বুঝতে পারছি। এই ছোট ছোট পদক্ষেপগুলো যখন সুনির্দিষ্ট থাকে, তখন কাজ শুরু করার ক্ষেত্রে যে মানসিক বাধা থাকে তা অনেকটাই কমে যায়। কিন্তু বাস্তব জীবন তো আর খাতার পাতার মতো সুন্দর ছকে বাঁধা থাকে না। তা তো বটেই। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বা হয়তো অন্য কোনো কোর্সের অ্যাসাইনমেন্টের প্রচণ্ড চাপ চলে এলো, তখন এই সাজানো সাপ্তাহিক প্ল্যান তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। হ্যাঁ, তখন খুব হতাশ লাগে। তখন তো হতাশ হয়ে পুরো প্রক্রিয়াটাই ছেড়ে দিতে ইচ্ছে করবে। এই পরিস্থিতি সামলানোর উপায় কি? অত্যন্ত যৌক্তিক একটি বিষয় তুলেছেন। পরিকল্পনা কখনোই পাথরে খোদাই করা নিয়মের মতো অনমনীয় হওয়া উচিত নয়। যখন প্ল্যান অনুযায়ী কাজ হয় না, তখন ড্যান সুলিভানের হু নট হাউ বা কিভাবে নয় বরং কে, এই ধারণাটি খুব কাজে দেয়। কিভাবে নয় বরং কে মানে কি? মানুষ যখন কোনো কাজে আটকে যায়, তখন স্বভাবতেই ভাবে আমি কিভাবে এটা করব বা হাউ। এই প্রশ্নটি মস্তিষ্কে কগনিটিভ ওভারলোড বা অতিরিক্ত চাপ তৈরি করে। যার ফলে আমরা কাজ ফেলে রাখি। একদম। প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি করার প্রবণতা বাড়ে। কিন্তু যদি প্রশ্ন করা হয় কে আমাকে সাহায্য করতে পারে বা হু, তখন সমাধান অনেক সহজ হয়ে যায়। মানে হয়তো কোনো সহপাঠী, টিচিং অ্যাসিস্ট্যান্ট বা শিক্ষকের সাহায্য নেওয়ার কথা ভাবা যেতে পারে। ঠিক তাই। এর পাশাপাশি এই পদ্ধতিতে উইকলি অ্যাকাউন্টেবিলিটি মিটিংয়ের কথা বলা হয়েছে। এই অ্যাকাউন্টেবিলিটি মিটিং বা জবাবদিহিতার বিষয়টি কিভাবে কাজ করে? এটি হল সপ্তাহের শেষে সমমনা কারো সাথে নিজের অগ্রগতি নিয়ে আলোচনা করা। বিজ্ঞান বলে মানুষ নিজের সাথে করা ওয়াদা খুব সহজেই ভেঙে ফেলে, কিন্তু অন্যের কাছে জবাবদিহি করার বিষয়টা এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি তৈরি করে। মানে লজ্জার ভয়ে হলেও কাজটা করা হয়। হ্যাঁ, অনেকটা সেরকমই। যখন জানা থাকে যে সপ্তাহের শেষে কারো কাছে নিজের কাজের অগ্রগতি ব্যাখ্যা করতে হবে, তখন কাজ ফেলে রাখার প্রবণতা এমনিতেই তলানিতে গিয়ে ঠেকে। দারুণ একটা কৌশল। তাহলে আমাদের হাতে এখন একটি চমৎকার সাপ্তাহিক প্ল্যান আছে, কাজের জবাবদিহিতার ব্যবস্থাও আছে। হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, ক্লাসের চাপ, বন্ধুদের আড্ডা, এসবের মাঝে ওই প্ল্যান বাস্তবায়নের জন্য একটানা নিরবিচ্ছিন্ন সময় কোথায় পাওয়া যাবে? এখানেই টাইম ব্লকিং বা সময়ের কৌশলগত বিভাজন খুব জরুরি। বইটিতে সময়কে 3টে বিশেষ ব্লকে ভাগ করার কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথম ব্লকটি কি? প্রথমটি হল স্ট্র্যাটেজিক ব্লক। এটি হল 3 ঘন্টার একটি নিরবিচ্ছিন্ন সময়। এই সময়ে কোনো ফোন রিসিভ করা যাবে না, ইমেল বা মেসেজ চেক করা যাবে না। শুধু এবং শুধুমাত্র সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ একাডেমিক কাজটিতে ফোকাস করতে হবে। বলা যায় এই স্ট্র্যাটেজিক ব্লক হলো মস্তিষ্কের জন্য একটি এয়ারপ্লেন মোডের মতো। হ্যাঁ, দারুণ বলেছেন। মানে যখন প্লেন আকাশে ওড়ে তখন তো বাইরের দুনিয়ার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এটিও ঠিক সেরকম, সব নোটিফিকেশন বন্ধ করে শুধু নিজের লক্ষ্যের আকাশে ওড়ার সময়।
এই এয়ারপ্লেন মোডের রূপকটা ধরে রেখেই বলা যায় প্লেন যখন ল্যান্ড করবে তখন তো ব্যাগপত্র গোছানো বা অন্যান্য লজিস্টিক্স সামলাতে হবে, তাই না? হ্যাঁ, তা তো হবেই। এই ছোটখাটো কাজগুলো সামলানোর জন্য প্রতিদিন ৩০ থেকে ৬০ মিনিটের একটি বাফার ব্লক রাখতে হয়। বাফা ব্লকে আসলে কি করা হয়? স্ট্র্যাটেজিক ব্লকে যেহেতু বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হয়, তাই ইমেল বা মেসেজের রিপ্লাই দেয়া, টুকটাক অ্যাসাইনমেন্ট গোছানো বা কাউকে কল করার কাজগুলো এই বাফার ব্লকে করতে হয়। এতে করে সারাদিন ধরে বারবার মনোযোগ নষ্ট হয় না। বুঝতে পারলাম। আর তৃতীয় ব্লকটি? আর তৃতীয়টি হল ব্রেকআউট ব্লক। বার্নআউট বা চরম ক্লান্তি এড়াতে সপ্তাহে অন্তত একটি ৩ ঘন্টার ব্লক রাখতে হবে, যখন পড়ালেখা বা প্রজেক্ট থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এই সময়টা মস্তিষ্ককে পুরোপুরি বিশ্রাম দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই পুরো প্রক্রিয়ার সারমর্ম কি দাঁড়াচ্ছে? এয়ারপ্লেন মোডে গিয়ে কাজ তো করা হচ্ছে, কিন্তু গন্তব্য সঠিক কিনা তা কিভাবে বোঝা যাবে? খুব সুন্দর প্রশ্ন। মানে কাজের মূল্যায়ন না থাকলে তো অন্ধের মতো এগোনো হবে। একদম ঠিক বলেছেন। কাজের সঠিক মূল্যায়ন বা স্কোরিং ছাড়া কোনো লক্ষ্যই অর্জিত হয় না। একটি প্রজেক্ট সফল হচ্ছে কিনা তা মাপার জন্য লিড এবং ল্যাগ ইন্ডিকেটর বুঝতে হবে। লিড এবং ল্যাগ ইন্ডিকেটর এগুলো কি? ল্যাগ ইন্ডিকেটর হল কাজের চূড়ান্ত ফলাফল। একাডেমিক জীবনে ল্যাগ ইন্ডিকেটর হল ফাইনাল গ্রেড বা পরীক্ষার রেজাল্ট। যখন রেজাল্ট হাতে আসে তখন আর কিছুই পরিবর্তন করার থাকে না। ঘটনা যা ঘটার তা আগেই ঘটে গেছে। তার মানে ল্যাগ ইন্ডিকেটর হলো গাড়ির রিয়ার ভিউ মিরর বা পেছনের আয়না দিয়ে ফেলে আসা রাস্তা দেখার মতো। হ্যাঁ, ঠিক তাই। পেছনের রাস্তায় কি হয়েছে তা পরিষ্কার দেখা যায়, কিন্তু সেই রাস্তা পরিবর্তন করার কোনো উপায় আর থাকে না। একদম সঠিক উদাহরণ। অন্যদিকে লিড ইন্ডিকেটর হল প্রতিদিনের কাজের পরিমাপ, যা পুরোপুরি নিজের হাতে থাকে। যেমন ধরুন, আজ কত ঘন্টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া হলো, বা এই সপ্তাহে কয়টি প্র্যাকটিস টেস্ট দেওয়া হলো, কয়টি পেপার রিভিউ করা হলো। এগুলো হলো লিড ইন্ডিকেটর। লিড ইন্ডিকেটরগুলো যদি ঠিকমতো পূরণ করা হয় তবে ল্যাগ ইন্ডিকেটর বা চূড়ান্ত রেজাল্ট এমনিতে ভালো হতে বাধ্য। তাহলে লিড ইন্ডিকেটর হলো গাড়ির সামনের কাজ বা উইন্ডশিল্ড দিয়ে সামনের রাস্তা দেখা, যাতে বোঝা যায় গাড়ি কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, অবিকল তাই। কিন্তু এই জায়গায় এসে একটা খটকা লাগে। প্রতিদিন নিজেকে নিজে স্কোর দেওয়া বা মূল্যায়ন করাটা কি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে না? কেন ক্ষতিকর মনে হচ্ছে? মানে যদি কেউ দেখে যে সে তার টার্গেট পূরণ করতে পারছে না, তখন তো আত্মবিশ্বাস একেবারেই ভেঙে পড়ার কথা। এটি একটি অত্যন্ত গভীর প্রশ্ন। টিম হিলের ভিডিওতে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণার কথা বলা হয়েছে। অনেকেই মনে করেন নিজেকে স্কোর দিলে আত্মসম্মান বা সেলফ এস্টিম কমে যায়। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে ঠিক এর উল্টোটা। নিজের কাজে স্কোরিং আত্মসম্মান কমায় না, বরং অগ্রগতি দেখার মাধ্যমে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। এটি অজুহাত দেওয়া বন্ধ করে এবং বাস্তবতার মুখোমুখি হতে শেখায়। আচ্ছা। বইয়ের একটি ডেটা এখানে খুব চমকপ্রদ। যে কোনো লক্ষ্যে সফল হওয়ার জন্য ১০০% নিখুঁত হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই নাকি? হ্যাঁ, সাপ্তাহিক পরিকল্পনার মাত্র ৮৫% কাজ সফলভাবে করতে পারলেই শ্রেষ্ঠত্ব বা এক্সেলেন্স অর্জন করা সম্ভব। দাঁড়ান, এই তথ্যটা তো রীতিমতো যুগান্তকারী। মাত্র ৮৫% কাজ করতে পারলেই লক্ষ্য অর্জন সম্ভব। একদম তাই। শিক্ষার্থীরা সবসময় ১০০তে ১০০ পাওয়ার যে মানসিক চাপে থাকে, এই ৮৫%-এর নিয়মটা সেই পারফেকশনিজমের ভয় বা নিখুঁত হওয়ার পক্ষাঘাত থেকে অনেক বড় একটি মুক্তি দিতে পারে। পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার প্রবণতা আসলে কাজ ফেলে রাখার একটি বড় কারণ। আমাদের মূল লক্ষ্য নিখুঁত হওয়া নয়, বরং ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া। রাইট। যখন দেখা যাবে যে কোনো একটি সপ্তাহে স্কোর হয়তো ৬০% এসেছে, তখন হতাশ হয়ে পুরো পরিকল্পনা বাদ না দিয়ে পরের সপ্তাহে সেটাকে কিভাবে ৭০ বা ৮০% নিয়ে যাওয়া যায়, লিড ইন্ডিকেটর সেই ফিডব্যাকটাই দেয়। মানে হাল ছেড়ে দেওয়া যাবে না? হ্যাঁ, ৮৫%-এর এই নিয়মটি মেনে নিলে খারাপ দিনগুলোতেও কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাওয়া যায়। দারুণ। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে পাওয়া মূল বিষয়গুলো যদি একটু একত্রিত করা যায়, তাহলে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী সেমেস্টারের বদলে ১২ সপ্তাহের চিন্তাধারা আমাদের মধ্যে একটি স্বাস্থ্যকর আর্জেন্সি তৈরি করে। এরপর আমরা দেখলাম ইমোশনাল ভিশন বা আবেগিক সংযোগ কিভাবে প্রিফ্রন্টাল কোর্টেক্সকে সক্রিয় করে আমাদের আরামের ঘুম ভাঙিয়ে কঠিন কাজে বসতে সাহায্য করে।
বড় প্রজেক্টগুলোকে সাপ্তাহিক ছোট ছোট পদক্ষেপে ভেঙে ফেলা এবং স্ট্র্যাটেজিক ব্লকের মাধ্যমে সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখার কৌশলগুলো খুব স্পষ্ট হলো। একদম। আর সবশেষে লিড ইন্ডিকেটর ট্র্যাক করার মাধ্যমে নিখুঁত হওয়ার চাপ না নিয়ে কিভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া যায় তা জানা গেল। আসলে এই কৌশলগুলো শুধুমাত্র ভালো রেজাল্ট করার কোনো শর্টকাট নয়, বরং এটি মানুষের পুরো চিন্তাধারাকেই বদলে দিতে পারে। মানে পুরো লাইফস্টাইলটাই বদলে যায়। কাঠামো সেই স্নায়ুবিক ভয়কে জয় করতে শেখায়। এটি একজন মানুষকে অনেক বেশি সুসংগঠিত এবং যে কোনো জটিল পরিস্থিতির জন্য প্রস্তুত করে। আজকের আলোচনা শেষ করার আগে আমি আপনাকে এমন একটি চিন্তার খোরাক বা প্রভোকেটিভ থট দেওয়ার অনুরোধ করব, যা এই সোর্সগুলোর ওপর ভিত্তি করে তৈরি হলেও আমাদের আলোচনায় সেভাবে সরাসরি উঠে আসেনি। অবশ্যই। আমরা তো সারাক্ষণ কাজ, প্রোডাক্টিভিটি আর একাডেমিক লক্ষ্য অর্জনের কথা বললাম। হ্যাঁ, কিন্তু 12 সপ্তাহের এই কাঠামো যদি আমাদের একাডেমিক বা প্রফেশনাল জীবনকে এত দারুণভাবে বদলে দিতে পারে, তবে আমাদের শখ বা বিশ্রামের বেলাতেও যদি আমরা এই পিরিয়ডাইজেশন ব্যবহার করি তাহলে কেমন হয়? বিশ্রামের জন্য পিরিয়ডাইজেশন? হ্যাঁ, একবার ভাবা যেতে পারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছুই না করাকে কি চূড়ান্ত প্রোডাক্টিভিটি হ্যাক হিসাবে ধরা যেতে পারে? ও, ইন্টারেস্টিং। অর্থাৎ ব্রেকআউট ব্লকগুলোকে এমনভাবে 12 সপ্তাহের জন্য ডিজাইন করা যেখানে শুধু নিজের শখ বা বিশ্রামকেই চরম মনোযোগ দেওয়া হবে। এটি হয়তো মানসিক স্বাস্থ্য এবং সৃজনশীলতাকে এমন এক মাত্রায় নিয়ে যাবে যা সাধারণ চিন্তার বাইরে। দারুণ একটি ভাবনা। পরিকল্পিতভাবে কিচ্ছু না করা এবং বিশ্রামের জন্য পিরিয়ডাইজেশন ব্যবহার করা। আজকের আলোচনার শুরুতে সেই জাহাজের কথা বলেছিলাম, যার রাডার বছরে মাত্র একবার আপডেট হয় এবং আইসবার্গে ধাক্কা খায়। মনে আছে। কিন্তু আজকের এই পুরো বিশ্লেষণের পর বলা যায় যে এখন এমন একটি জিপিএস সিস্টেম পাওয়া গেল যা প্রতি সপ্তাহে, এমনকি প্রতিদিন আপডেট হয়। একদম ঠিক। এখন আর আইসবার্গে ধাক্কা খাওয়ার ভয় নেই, বরং এই 12 সপ্তাহের সাইকেল এবং লিড ইন্ডিকেটর ব্যবহার করে খুব দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব। আর সেই যাত্রাপথে কোনো ভুল হলে বা রুট পরিবর্তন করতে হলে সেটা শুধরে নেওয়ার জন্য ওই 85 ভাগের নিয়ম এবং সাপ্তাহিক ফিডব্যাক তো থাকছেই। ঠিক তাই। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আগামী 12 সপ্তাহ নতুন কোনো দারুণ পরিবর্তন এবং অসাধারণ কিছু অর্জনের সাক্ষী হবে।